সামান্য একটা কারণে গত ৯ বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছরে একটাবার কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্যেও কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না। একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে ভেবেছিস কখনো? ভাবিসনি? মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, ওষ্ঠাধরে কাঁপছে তিরতির করে। আবির ভাইয়ের সাথে এত বছরে একবারের জন্য ও কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁকি তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পোড়ালো, তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল। ওয়াই নতুন? ঘোরাঘুরি শেষে বাসায় ফিরেছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিম আর আদিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটা পিচ্ছি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটা জান্নাতের। প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলো সমাধান করা। ১৫ দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এ লড়াই। সপ্তাহখানেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে। সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহা খুশি, তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বলে চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়ে বসলেন। মেডিকেল পরীক্ষা এখনো হয়নি, এত খুশি হওয়ার কিছু নেই। সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাহিরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবার হইহুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তা দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়িতে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখে থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার, হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছে কিনা, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ চলে যাচ্ছে রুমে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাত আপুরও ছুটি নেই। কিছুদিন পর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি। মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসের কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে আবির, মেঘ কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, DU-তে হয়েছে, জগন্নাথে ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল। আরে ভার্সিটি না, মেডিকেল চান্স পাইছে কিনা জিজ্ঞেস করেছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, রেজাল্ট দিয়ে দিছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ, মাত্র দেখলাম, এই জন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটে রেজাল্ট দেখলো। অগমরসাত আবিরের মুখটা মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করলো, কি হলো, চান্স পাইনি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে। তানভীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে।
প্রথম কলটাই রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছে থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল। বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল। চাচু আপাকে বকতেছে, আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলে কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকে বেরই হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসের গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে। কান্নার তোপে সামনের দিকের চুলগুলো ভেজা গালে লেপ্টে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। ভাসুরকে থামানোর সাধ্য নেই বলে সরে পড়েছেন। আলী আহমেদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এখনও ফেরেনি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলে যাচ্ছেন। তোকে তো আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেল চান্স তো পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোনো মুখে বলবো সে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এতটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল। এই মেঘ, রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকে যাচ্ছেন। ঘুরে ফিরে একই কথা বারবার বলছেন। এত আদরের থেকেও এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি। ছেলে যেমন ভণ্ড, মেয়েটাও এরকমই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষায় চান্স পেতে পারেনি। এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছিল। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল। রুমে যেতে বলেছি তোকে। মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই। তাই ধীর পায়ে সিঁড়িতে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো। যা হওয়ার তা হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটাও নয় যে সে পাশ করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানের কোনোটাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনি বলেছিল ডিইউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ। মোজাম্মেল খান রেগে বললেন। প্রাইভেট পড়ানোর ইচ্ছা থাকলে মাস শেষে এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করাতাম না। বাসা থেকে বের হলেই আশেপাশে মানুষ আমার প্রশ্ন করবে কেন চান্স পাইনি, কি বলবো আমি তখন? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লে কি রেজাল্টে পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল, কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়িতে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছেন। ভেতরে ভেতরে এখনও রাগে ফুঁসছেন, কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতি উত্তর ছিল না বলে চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই।
অবিরত কেঁদে যাচ্ছে। এই কান্নার কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো। মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে, এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। তোর সাথে কথা আছে, ওঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল। আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল। তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো। তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে নাকি চাচ্চু বকেছে তাই? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো। তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটেই পড়াবো তোকে। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো। শুধু বল পড়তে চাস কি না। মেঘ মাথাটা নিচু করে উত্তর দিল। জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট হয় জিএসসির পর সবার মতো পরিবারের কথাই তাকে সায়েন্স নিয়ে পড়তে হয়েছিল। আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো। দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়াই তোর একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস। কে কি বলবে সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবির বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে। তার আব্বু তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল। পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই, কারো কথাই নয়। নিজে সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। আবির চলে গেছে। আবির দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কিনা জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময়ে অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। লাইট অফ করে শুয়ে সে ফোন চাপছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে দুবার কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবির সামনে আসছে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না, তাই আজ সময় নিয়ে আইডিতে ঘুরতেছে। হঠাৎই চোখ পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যেই মালিয়া খান আর আলী আহমদ খান বাসায় ফিরেছেন। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেনি। ছোটবেলা থেকেই মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউই ডাকে না। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিয়া খানের প্রেশার বাড়তি, মাথা ভার হয়ে থাকে। চোখে ঝাপসা দেখছিলেন আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে আসছে। এতটুকু সময়ের মধ্যে আলী আহমেদ খান রুমে আসেনি, হয়তোবা 2 ভাই অন্য রুমে কথা বলছেন। ঘন্টা খানেক পর তানভীর পাশে ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানভীর উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়।
বনু তো ঘুমাচ্ছে, মনে হয় কোনো সাইলেন্ট করা। বন্যা আবার প্রশ্ন করলো। মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল। না, প্রাইভেট। তোমার? বন্যা মন খারাপ করে বলল। আমারও। তানভীর দৃঢ় কণ্ঠে বলল। চিন্তা করো না, যাওয়া হবে ভালোই হবে। ডিইউতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম। বনুরে বুঝাইয়া দুইজনেই ভর্তি হতে পারো। হয়তো আল্লাহ চাইছেন দুই বান্ধবী একসাথে থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল। হয়তো বা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তানভীরও আল্লাহ হাফিজ বলে ফোন রেখে দিয়েছে। অনেক ভেবেচিন্তে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ, হোক বা না হোক, সে এই লুকোচুরির সমাধান চায়। অষ্টাদশী যতটা উত্তেজিত, ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কুলকাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলো 100 বার কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল। এই অবস্থায় শপিংয়ে যাবে বলে আব্বু কি করবে আল্লাহ জানেন। আলী আহমেদ খান আর মালিয়া খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। কিন্তু শপিংয়ে যেতে দেবে কিনা, আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মুর সঙ্গে যায়, তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই নিতে পারবে না সে। বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। আমি কি করব বল না প্লিজ। তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাস। আমি শপিংয়ে যাব তোর সাথে, কিন্তু বাসায় বসে থেকে কি করব করিস না। বাসা থেকেই তো বের হতে পারবো না। তাহলে একটাই উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি। আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। এখন কি করব? তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। ভাইয়াকে বলার সাহস নাই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলে আমি এনে দেই, তখন? বন্যা চিন্তিত স্বরে বলল। সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবি না, তাহলে রিস্ক তো নিতেই হবে। আর না হয় বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। বাদ দিতে পারবো না, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল। যদি বলেন জান্নাত আপুকে ভালোবাসেন, তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে, ভেজা কণ্ঠে বলল। তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানের হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরবো না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাই মনের আড়ালও হয়ে আসবে। শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে। বোনা কিছু বলার আগেই কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য বেলকুনিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে বলবে সে শব্দগুলো সাজাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ল। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোন কানে রেখেই বলল, আয়। মেঘ বিছানার পাশে দাঁড়িয়ে চুপ করে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলছে। আবির উচ্চস্বরে হেসে দিল। আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো। রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে বলা কথাটা মেঘের মাথায় ঘুরছে। এক মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল, কিসের কথাই বা বলছিল? মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল, শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভুরুজোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখন হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাচ্ছে, এতে আবির খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দিব নে। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দেবেন প্লিজ। আবির নিজের ফোনের থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল,
আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভুরু গুটিয়ে বলল, এইভাবে তাকাইস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে। তাই সবাই মিলে প্ল্যান করেছিল। তানভীরকেও আগে থেকে সব কিছু জানিয়ে রেখেছিল। কাছের 4 বন্ধু আর তানভীর বাদেও আরও 20 জন বন্ধু আছে। ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করে আসছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে আসছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরই কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই হুল্লোড় শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে নিয়ে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে আসছে। ঘড়ি কাটা যখন ঠিক 12টায়, তখন আবির আর তানভীর বাসায় ঢুকছে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে কখনোই কারোর জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখলো, নিচ থেকেও তাকিয়ে দেখেছে। বেলকনিতে মেঘ ছিল না, দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলো, আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মনটা কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসে কেউ একজন তার অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে। তবে আজ তার ব্যতিক্রম ঘটল। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে। বিছানার উপর একটা কেক রাখা, তার একপাশে ছোট বড় কয়েকটা গিফট বক্স। অকমর সাথ মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছাড়া। এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে। চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ। রুম জুড়ে জলজল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু হৃৎপিণ্ডের ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের হৃদস্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেওয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেলল। সঙ্গে সঙ্গে কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটলো কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেছেন। আহলে জানে আজ কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন। আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5-7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগুতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করেই পরেছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড়টা মারবেন। নিজেকে বাঁচাতে সহসা দু হাতে দুগাল চেপে ধরল। অষ্টাদশী কাণ্ড দেখে আবির নিজের ভুরু যুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাবসুলভ তত্ত্বস্বরে পড়ল, এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে।
আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটাই যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না, আর এই বাড়িতে এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েছিল। দ্বিতীয়বার সেই কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে সে দাঁড়িয়েছে। তার মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। আবির কেক কেটে প্রথমেই মেঘকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়ে মেঘের সে পূর্বের অনুভূতি কাজ করছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘের আঙ্গুলে লেগে থাকা কিম দু আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডেই আবির হাত চেপে ধরে ফেলল। আবির ঘুরে দুপা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসাতে মেঘ আতঙ্কে দুপা পিছালো। আবিরের হাতে মুঠোয় থাকা নিজের হাতটা ছোটানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে। আবির এক পা এগুচ্ছে আর মেঘ এক পা পিছাচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলছে। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেওয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের উপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল। সেটাই মেঘের দু গালে লাগিয়ে দিয়েছে। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। আবির অকমরসাৎ মাথা চাকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা দু চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটু শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরও কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাদমস্তক দেখল একবার। আবির মেঘের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল। আবির দূরে সরাতেই মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুকে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজের রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে, তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হইতেছিল। মেঘকে দেখে থামলো। মৃদু স্বরে বলল, নামাজ পড়ে রেডি হইস, একটা প্রোগ্রামে নিয়ে যাব তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাহিরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে গেছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজলে হাত দেয়নি। ঘন্টা দুয়েক পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকেলবেলা ড্রয়িং রুমে সবসময় ফাঁকা থাকে, তাই কারোর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখ পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে পড়ল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল।
তারপর মেঘকে নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছন পিছন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ সেজে বসে আছে এক সুন্দরী। ওনার পাশেই জামাই সেজে এক সুদর্শন এক পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলে ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল,